আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের তৃতীয় ডেস্টিনেশন ছিল কৌশানী। আমাদের কৌশানী পৌঁছতে পৌঁছতে বেশ বিকেলই হয়ে গেছিল। বিকেলে আমরা যে হোটেলটাতে পৌঁছলাম, হোটেলটা একেবারে পাহাড়ের কোলে, একটা নিউলি কনস্ট্রাক্টেড হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধে যেমন ছিল, যেমন হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নিউলি কনস্ট্রাক্টেড, আর রুমগুলো বেশ বড় বড়, ওয়াশরুমও ঠিকঠাক। এখানে রূপসা আমার মতোই, ও প্রথমে এসে ওয়াশরুমটা আগে দেখে, এবং এক্ষেত্রে একটা জিনিস ওর ভীষণ অকওয়ার্ড লাগছিল, যেটা ছিল যে বেডরুম আর ওয়াশরুমের মাঝখানের দেওয়ালটা ছিল টোটালি গ্লাসের, যেটা সাধারণত আজকাল প্রায় হোটেলেই দেখা যায়। এই জিনিসটা ওর ভীষণই অকওয়ার্ড লাগছিল, কিন্তু শাওয়ার কার্টেন ছিল। যাই হোক, সেই দিন রাতটা আমরা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা সাইট সিইংয়ে চলে এসেছিলাম, বেরিয়ে পড়েছিলাম বলা ভালো। প্রথমে তো আমরা গেছিলাম বৈদ্যনাথ মন্দিরে, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, আর তারপর আমরা চলে এসেছিলাম একটা গ্রাম্য হাটে। গ্রামীণ হাট এরা বলছেন, কিন্তু সেই ধরনের কিছু আমি দেখলাম না, জাস্ট কতগুলো দোকানের সমষ্টি। আর এখানে একটা শাল ফ্যাক্টরি ছিল। দোকানগুলোতে সাধারণত লোকাল প্রোডাক্টই পাওয়া যাচ্ছিলো। লোকাল প্রোডাক্ট বলতে বিভিন্ন ভেষজ সাবান, মধু, চা, এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের শরবত, যেটা এখানকার কোনো একটা স্থানীয় গাছের ফুলের নির্যাস থেকে তৈরি হয়। জিনিসপত্রের দাম সস্তা নয়, স্ট্যান্ডার্ড দাম, তবে এমন কিছু বেশিও মনে হচ্ছিল না। আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন মেমেন্টো, যেটা আমরা বাইরে গেলে সাধারণত কালেক্ট করি আগে, সেইগুলোই এখান থেকে কেনাকাটা করার চেষ্টা করছিলাম। বেশ কিছু সাবান কিনেছিলাম, এটা মনে আছে, আর বুবু কিছু শালও কিনেছিল। আর এই পাশেই ছিল একটা শাল ফ্যাক্টরি। শাল ফ্যাক্টরিটা তখন মোটামুটি ফাঁকাই ছিল, কারণ সেখানে একজন মাত্র কর্মচারী কাজ করছিলেন। তো আমরা শাল ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম, এমন কিছু আকর্ষণীয় লাগলো না আমার কাছে। আর কৌশানীতে এক বিশেষ ধরনের শাল পাওয়া যায়, যেটা গরমে তো শীতকালে তো খুবই আরামদায়ক, বেশ একটা উষ্ণতার অনুভূতি আনে। এই হচ্ছে সেই ফ্যাক্টরি। এখানে উনি কাজে এমনই ব্যস্ত ছিলেন যে আমি তাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মনে হয় স্থানীয় ল্যাঙ্গুয়েজ ছাড়া উনি কিছু জানেন না, সেই জন্য সেই সব প্রশ্নের উত্তরও উনি দিতে পারেননি। আমি সাধারণত জিজ্ঞেস করেছিলাম যে একটা শাল বুনতে ওনার কতদিন সময় লাগে এবং ওনাদের পারিশ্রমিকই বা কত। যাই হোক, ওখান থেকে আমরা চলে এলাম কৌশানী টি এস্টেটে। কৌশানী টি এস্টেট হচ্ছে কৌশানীর অন্যতম একটা দ্রষ্টব্য জায়গা। কৌশানীতে মানুষজন বেড়াতে আসলে এই টি এস্টেটটি অবশ্যই ঘুরে দেখেন, এবং এটি মেন টাউন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এবং 208 হেক্টর বিস্তৃত। আপনারাও আমাদের সঙ্গে ঘুরে দেখুন, মন্দ লাগবে না। তবে হ্যাঁ, দার্জিলিং বা সিকিমের টি এস্টেটগুলোর সঙ্গে এর কোনো তুলনা করবেন না। আমরা টেমিটি গার্ডেনের ভিডিও এর আগে আপনাদের দেখিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু তুলনায় আসবেন না। স্থানীয় টুরিস্টদের চিৎকার চেঁচামেচি এবং পাহাড়ি পাখির ডাক দুয়ে একসঙ্গে মিলেমিশে একটা অদ্ভুত আবহ তৈরি করেছিল। যাই হোক, আমরা যত দূর উপরে উঠে গেছি ততই একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করছিল। এখানে যেতে যেতে চোখে পড়লো একটা সুভেনির শপ। এখানে এই চা বাগানের চা, তার সঙ্গে কিছু গরম জামা কাপড় এবং আমরা আগে যেগুলো দেখেছিলাম সেই পাহাড়ি ফুলের নির্যাস থেকে তৈরি হওয়া শরবত, মধু, এইসবই বিক্রি হচ্ছিল। এখানে আপনি ইচ্ছে করলে চা এবং ম্যাগি পেতে পারেন। এর উল্টো দিকে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে বসে আপনি পাহাড়ের ভিউ উপভোগ করতে করতে চা বা কিংবা তার সঙ্গে ম্যাগিও খেতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া।
যাই হোক, আমাদের এখানে বসার সেরকম কোনো ইচ্ছে ছিল না। আমরা চা বাগানটাই এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছিলাম একদম উপরের দিকে। যত উপরে উঠছিলাম লোকজনের কোলাহল তত দূরে সরে যাচ্ছিল, একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করছিল, আর সেই সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। হাতের কাছে চা বাগান পেলে যা হয়, সবাই ছবি তোলায় ব্যস্ত। আর চারিদিকে বিভিন্ন পাহাড়ি পাখির কিচিরমিচির। আমি, তিন্নির মামিমা আর তাতাই, মানে ওর মামাতো ভাই, আমরা এই চারজনই এই চা বাগানটাতে এসেছিলাম। কারণ আমার শ্যালক অর্থাৎ তিন্নির মামাও ইন্টারেস্টেড ছিল না, আর বুবুর হাঁটুর একটু সমস্যা আছে, সেই জন্য ও এসব যেখানে সিঁড়ি বেয়ে উঠতে হয় বা নামতে হয় সেই সব জায়গাগুলোও অ্যাভয়েডই করে। আমিও কোনো জোর করি না, কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরে একটা সমস্যা, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই, এখানে মাঝে মাঝে বেশ সুন্দর বসার জায়গা আছে। এই তুই ওষুধ খাস নি এখন? এত উঁচুতে আমরা ছাড়া আর কোনো পর্যটক ছিলেন না। যাই হোক, সময়টা আমাদের খুব ভালো কেটেছিল। এই চা বাগানের ভেতর আমরা কোনো কর্মচারীকে কাজ করতে দেখলাম না। পরে খোঁজ নিয়ে জানলাম যে এখানে চা তোলার একটা বিশেষ মরশুম আছে এবং চা তোলার কাজকর্ম এখানে হয়ে গিয়েছে। চা বাগানের সবচেয়ে উচ্চতম পয়েন্ট, এবং এখানে পৌঁছানোর পর আবার আপনাকে নেমে যেতে হবে। এইখানে এতটা উপরে উঠে আমার গলাটাও কেন জানি না হঠাৎ চোখ হয়ে গেল। যাই হোক, চা বাগান ভ্রমণ শেষ করে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, কারণ আমাদের মনে হচ্ছিল সামনে যে বিশাল জার্নিটা পড়ে রয়েছে তার জন্য আমাদের কিছু শক্তি সঞ্চয় করা দরকার। সেজন্য হোটেলে ফিরে বিশ্রাম করে সবার সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটিয়ে আমরা পরের দিন রওনা হয়েছিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। মুন্সিয়ারি এখান থেকে অর্থাৎ কৌশানি থেকে প্রায় 5.5 ঘন্টার রাস্তা।
হ্যাঁ, ঠিকই বলেছি, প্রায় 5.5 ঘন্টা রাস্তা, 163 কিলোমিটার আমাদের পার হতে হবে। এবং যেহেতু আমরা সমতল থেকে বেশ খানিকটা উপরে উঠে যাচ্ছিলাম ধীরে ধীরে, তাই আমাদের মনে হয়েছিল যে মানে সন্ধে নামার আগেই, অর্থাৎ দিনের আলো কমার আগেই আমাদের জার্নিটা যাতে আমরা শেষ করে উঠতে পারি। কিন্তু পথে পড়লো এই অপূর্ব পাহাড়ি নদীটি, এর নাম গৌরীগঙ্গা। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এত চোখ টানলো আমাদের, আমরা এখানে কিছুক্ষণ সময় না কাটিয়ে পারলাম না। নদীর এই স্বচ্ছ বরফগলা জল বারবার কাছে টানছিল, কিন্তু যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য নদীতে স্নান করার ইচ্ছেটাকে, অদম্য ইচ্ছেটাকে কিছুটা থামিয়েই রাখতে হলো। কিছু করার নেই, আমাদের এগোতে হবে আরও খানিকটা পথ, এবং পথে আর একটা ঝর্ণাও পড়বে, সেখানেও খানিকটা সময় আমাদের দাঁড়াতে হবে। তার কারণ দুপুরবেলা আমাদের লাঞ্চ এখনও করা হয়নি। আমরা সেই হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, একটু হেভি ব্রেকফাস্টই করেছিলাম সবাই। আমরা ধরেই নিয়েছিলাম যে রাস্তায় সেরকম কোনো ফুড জয়েন্ট আমরা পাবো না, এবং আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনিও আমাদের সেই একই কথা বলেছিলেন। মনে হয় না এই যে পলিউশনের মধ্যে আমরা জীবন কাটাই, সেখান থেকে এই জায়গাটা মানে কতখানি যে আমাদেরকে মুক্তি দেয় আমাদের দৈনন্দিন জীবনের যে টানাপোড়েন তার থেকে, সেটা বোধহয় এখানে না গেলে বোঝা যাবে না। যাই হোক, নদীটির প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। একটা জিনিস লক্ষ্য করবেন যে আশেপাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা ধীরে ধীরে তার চূড়ার কাছে পৌঁছে যাচ্ছি, অর্থাৎ হাইটটা একবার মনে করবেন। যেতে যেতে এরকম আরও দু একটি নদী পড়েছিল, কিন্তু সেখানে আর আমরা থামিনি, কারণ দিনের আলো আস্তে আস্তে কমে আসছিল, আর প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কারণ আগেই বললাম, সেই সকালবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, মাঝখানে আর কিছুই খাওয়া হয়নি, শুধু এক জায়গায় কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। মুন্সিয়ারি 40 কিলোমিটার আগে পড়বে এই বৃদ্ধি ফলস। এটিও পাহাড়ের বরফ গড়া জলে পুষ্ট বলে সারা বছরই এখানে জল পাওয়া যায়। আর এই ফলসটার উচ্চতা হচ্ছে প্রায় 400 ফিট বা 126 মিটার। এটি একটি অবশ্য দ্রষ্টব্য ওয়াটারফলস। মুন্সিয়ারিতে যাওয়ার পথে বা মুন্সিয়ারিতে যদি আপনি বেড়াতে যান, এটা ওখানকার যে মাস্ট ডু ডেস্টিনেশনগুলো আছে তার মধ্যে একটা। খুবই সুন্দর, পাহাড়ের ওপর থেকে ঝর্ণাটা তীব্র গতিতে নিচের দিকে নেমে আসছে, এবং যেহেতু উচ্চতাটা অনেক বেশি, সেই জন্য আর জলরাশিও বিপুল জলোচ্ছ্বাস এখানে, সেই জন্য ভীষণ সুন্দর লাগে।
মানে যারা এর আগে কোনো বড় ওয়াটারফলস দেখেননি তাদের কাছে তো এটা একটা দারুণ অভিজ্ঞতা, আমার কাছে তো বটেই। আর সবচেয়ে বড় কথা এখানে আপনি এখানে ওয়াটারফলসটার একদম কাছে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া আছে। 20 টাকা টিকিটের বিনিময়ে আপনি সেই একদম সেখানকার সেই রাস্তা বেয়ে বেয়ে আপনি একদম ওয়াটারফলসটার কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন, অর্থাৎ যেখানে জলটা সোজাসুজি ওপর থেকে নিচে নেমে আসছে। চলুন যাওয়া যাক। এখানে একটা ছোট স্কাই ওয়াকও করা আছে, কিন্তু যেহেতু আমাদের সময় খুবই কম ছিল সেই জন্য আমরা এখানে আর ওই স্কাই ওয়াকটাতে উঠিনি। আমরা সোজাসুজি এখানে নিচ দিয়ে যে রাস্তাটা করা আছে সেই রাস্তা দিয়ে ওয়াটারফলসের সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। এই হচ্ছে সেই রাস্তাটা মোটামুটি ঠিকই, তবে কিছু কিছু জায়গায় দেওয়াল ভেঙে গেছে, তার ফলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর বয়স্কদের না আনাই ভালো, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। এই দেখুন, এই অংশের দেওয়ালগুলো কিন্তু ভাঙা, এখানে একটু সাবধানেই যেতে হবে। এইখান থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনি মন ভরে চোখ ভরে উপভোগ করতে পারবেন। আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে মুনশিয়ারির ডায়েরি নিয়ে।